ফজলে হুদা বাবুল, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি নিজেও জানেন যে কিছু সংস্কারের কথা আমরা শুনছি এখানে। অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি বললেন জামাত সবসময় সংস্কারবাদী দল। জামাতকে সবসময় আসলে সংস্কারবাদী দল হতে পারে কিনা, হওয়ার সুযোগ আছে কিনা, যদি ইসলামের রাজনীতির কথা বলে থাকে জামাত ইসলাম, তাহলে সেটা আসলে উনি প্রথমে বলেছিলেন যে আহ, যে নিয়ম এবং সিস্টেমের মধ্যে তারা সংস্কার করবেন এবং জামাত সবসময় নারীদেরকে নিয়ে সংস্কার করতে চায় এবং প্রয়োজনের প্রেক্ষিতে তাদের সংস্কারগুলো চেঞ্জ হয়। এই তিনটা কথার সাথেই আমি একমত হতে পারছি না। আমি শিওর দর্শকরা এটার বিচার করবেন। সেটি হচ্ছে যে প্রথম কথাটাই হচ্ছে আপনারা হচ্ছেন একটা ইসলামিক রাজনৈতিক দল, ঠিক আছে, এটা আপনাদের অধিকার, স্বাধীনতা, গণতান্ত্রিক কি বলবো আপনাদের অবস্থান, সেটা আপনাদের থাকতে পারে। কিন্তু যখন ইসলাম সাথে আনেন তখন কিন্তু অনেকগুলো কন্ডিশন, কারণ ইসলাম পরিবর্তনযোগ্য এরকমটা আমরা দেখিনি। কোরআন হাদিসের বাইরে আমাদের কোথাও যাবার কোনো অপশন নেই। আমি নিজে একটা ওয়াজ মাহফিল শোনার অভিজ্ঞতা হয়েছিল ছোটবেলায়, মাওলানা দেলোয়ার হোসেন সাইদির। উনি বলেছিলেন যে আচ্ছা, শুকুরের মাংস মুসলমানদের হারাম কেন? এইটার উত্তরে উনি বলেছেন আল্লাহ বলেছেন তাই হারাম। তো বিষয়টা খুবই মৌলিক এবং অপরিবর্তনীয়। কিন্তু জামাত ইসলাম তো মওদুদের ইসলামের রাজনীতি করে, আমি সেই জায়গায় আসবো। তো সেইখানে জামাত ইসলাম মুখে এইসব কথা বলেন আর অনবরত ওইখান থেকে সরে আসেন। প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে জামাতের যিনি প্রতিষ্ঠাতা, তার কিন্তু সন্তানদেরও তিনি জামাত করাননি। এবং এইটার উত্তরে ওনার এক সন্তান কিন্তু বলেছিলেন কি, এখনো মিডিয়ায় আছে, যে একজন মাদকাসক্ত মানুষ, মাদক বিক্রেতা যেভাবে তার সন্তানদের পরিবারকে মাদক থেকে দূরে রাখেন, ঠিক সেইভাবে আমার বাবা আমাদেরকে জামাতের রাজনীতি থেকে দূরে রেখেছেন। তার পরবর্তীতে আমরা যদি বাংলাদেশের ঘটনাটা দেখি, সেটা হচ্ছে জামাত সব সময় পরিবর্তনশীল ছিল। একটা সময় 47-এ বললেন যে আমরা অখণ্ড ভারতে বিশ্বাসী, 71-এ এসে বললেন আমরা পাকিস্তানের সাথে থাকতে চাই, 47-এ কিন্তু পাকিস্তানের বিরোধিতা করেছে, তো আবার 71-এ এসে পাকিস্তানের সমর্থন করলো। 86-তে এসে জামাত যখন আওয়ামী লীগকে সঙ্গে করে নিয়ে এরশাদের নির্বাচনে গিয়ে তাকে বৈধতা দিল, তখন কিন্তু আরেকবার প্রশ্নের মুখে পড়লো জামাত। ঠিক সেভাবেই আমরা দেখলাম, আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যখন তাদের একটা ঐক্য হলো 90 পর থেকে পুরো 5টা বছর, বিশেষ করে শেষের দিকে যে 373 দিন যে হরতাল এবং আওয়ামী লীগের সাথে তারা যে রাজপথে যে আন্দোলন সংগ্রাম করেছে, করবার পর আবার 2001 সালে বিএনপির সাথে এসেছেন, ওই জোটবদ্ধ হয়ে আমরা নির্বাচন করেছি এবং আমাদের মার্কা নিয়েই জামাত তখন নির্বাচনে গেছেন, সরকারের মন্ত্রিত্ব নিয়েছেন। আবার দেখা গেছে কি যে জামাত এর পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন রকমেরই কার্যক্রমে, যেমন 14-এর পর থেকে জামাতকে কিন্তু আমরা রাজপথে ওইভাবে পাইনি। এবং ম্যাডাম খালেদা জিয়ার যে অত্যাচার, নির্যাতন, যে ত্যাগ, যে আপোষহীনতা, যে লড়াই, এখানে জামাতকে আমরা 14-এর পর থেকে সাথে পাইনি। কিন্তু তারপরও আমরা দেখেছি, এমনকি 28শে অক্টোবরের আন্দোলনের গল্প যদি বলি, আমরা যখন টিয়ার গ্যাস খাই, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড খাই নয়াপল্টনে, তখন জামাতকে দেখেছি ফকিরাপুলে পুলিশ বেষ্টিতভাবে খুব সুন্দরভাবে সমাবেশ করতে। তাদের অনেক কিছুই কিন্তু আমাদেরকে রাজনৈতিক গল্পটা করলাম। এখন যদি আমি ওই যে ধর্মীয় গল্পে আসি, তাহলে দেখবেন এই 12ই জুলাই কিন্তু জামাত একটা সার্কুলার দিয়েছেন। ওনাদের তথাকথিত অধ্যাপক, আমি জানি না উনি কবে সহযোগী অধ্যাপক ছিলেন, এটা কিন্তু আমার জানা নেই, ওনার নাম বোধহয় মিয়া গোলাম পারোয়ার। তো আমাদের নওগাঁতে আবার মিয়া মানে গাইল দেওয়া, তিনি খুব সুন্দর লেকচারার ছিলেন, আমি এরকম শুনেছিলাম আর কি। কোনোদিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর হননি, ডাইরেক্ট প্রফেসর হয়েছেন। ওনাদের পক্ষে এটা সম্ভব, ওনারা এটা পারেন, এটার অনেকগুলো ইতিহাস আছে। তো সেইখানে এসে আমরা দেখলাম যে উনি একটা সার্কুলার দিয়েছেন যে জামাতের নারী সদস্যরা কোনো পুরুষ
কলেজে বা স্কুলে শিক্ষকতা করতে পারবে না বা প্রতিষ্ঠানে থাকতে পারবে না। আর পুরুষ সদস্যরা যারা রোকন, তারা কোনো নারী কলেজ বা বালিকা বিদ্যালয়ে ক্লাস নিতে পারবেন না। তো আবার আপনারা যদি নারী স্বাধীনতার কথা বলেন, আমরা দেখেছি জয়পুরহাটে একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে জয়পুরহাটের জামাতের অনেক লোকজনকে আমরা দেখেছি সেই নারী ফুটবলদেরকে নিয়ে অনেক রকমের বাধা দেওয়া, তুচ্ছ ইয়ে করা। আবার দেখেছি নারীর পোশাক নিয়েও কথা বলতে দেখেছি জামাতকে। আবার সেই মানুষের হাতে আবার কোরআন শরীফ তুলে দিয়ে তাকে সংবর্ধিতও করতে দেখেছি। কাজেই আপনারা যদি সংস্কারের কথা বলেন সেটা একটা জিনিস, ধর্মের কথা যদি বলেন একটা জিনিস। আমরা ছোটবেলা থেকে জানি জামাত বলতে হচ্ছে সৎলোকের শাসন চাই, কোরআনের আইন চাই, কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই। কিন্তু জামাতের আমরা বিভিন্ন দখলবাজিও দেখেছি। এখন বলতে পারেন যে বিএনপির অনেক বেশি আছে। আরে ভাই, আছে তো, বিএনপির ইসলাম নিয়ে তো রাজনীতি করছে না, এবং বিএনপির সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবস্থাও নিয়েছি, আপনারা অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছেন। তো আপনাদের দলের কিন্তু আমির নারী হতে পারেন না। আপনাদের দলের কিন্তু আপনারা যে সংস্কারের কথাগুলো বলছেন যে নারীদের এখানে অধিকার সমুন্নত রাখা হয়, আপনারা কিন্তু নির্বাচনে একটিও 300টা আসনের মধ্যে একটি আসনেও কিন্তু আমরা নারী প্রার্থী দেখিনি জামাতের। আমার মাননীয় এমপি, উনি আমার বিশ্ববিদ্যালয়েরই ছোট বোন, উনি খুব কোয়ালিটি মানুষ, উনি অ্যাডভোকেটও বটেন, উনি LLBও করেছেন, খুবই পড়ালেখা করা মানুষ। তো তাদের কিন্তু বঞ্চিত করেছেন ওই একটা ইয়ে দিয়েই যে ওনারা নারী। তো তাহলে আপনি কোথায় আসবেন? আমরা যদি দেখুন আমাদের দেশে একটা কনসেপ্ট আছে, আমাদের দেশের কনসেপ্ট, আমি লাস্ট বলি, দেখুন একটা পেশা আছে না আমাদের দেশে, পেশাটা হচ্ছে নার্সিং। আমরা মেট্রিক ইন্টারমিডিয়েট যখন পরীক্ষা দিতাম, মেট্রিকে বিশেষ করে প্যারাগ্রাফ আসতো নার্সিং অ্যাজ এ জব, আমরা মুখস্থ করে লিখতাম। অনেক নারীরা তখন উদ্দীপিত হইতেন। সেই সময় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম আমরা সবাই জানি। বাংলাদেশের কিন্তু আপনি দেখেন এই যে নার্সিং পেশাটাকে আমরা কিন্তু ওই পেশায় রূপ দিতে পারিনি, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আমরা তাকে রেখেছি। কারণ এখনো এদেশে নারীদেরকে ঘরের মধ্যে ঢেকে রাখতে কিংবা হাতে পায়ে শিকল পরায়, যেটাকে আমরা নূপুর বলি, রেখা হয়। কারণ আমরা এই কথাগুলো এর আগেও আমরা শুনেছি।